হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিও সেটা কি বলা যায়? বেসিক্যালি আজকে আমি তোমাদের সঙ্গে অনেক গল্প করতে চলে এসেছি। তো আজকে যে ব্যাপারটা তোমাদের সঙ্গে বেশ অনেকক্ষণই আলোচনা করব। জানি একতরফা আলোচনা, কিন্তু অলরেডি তোমাদের কোয়েশ্চেনগুলো আমি জানি। আমার এই 8 মাসের যে হারিয়ে যাওয়া সোশ্যাল মিডিয়া থেকে 8-9 মাসের, তো সেটা কেন, সেটা অলরেডি তোমরা জেনে গেছো। কিন্তু তারপরেও অনেক কোয়েশ্চেন তোমরা করেছো যে কেন এমসিএইচ, কেন নিউরোসার্জারি। তো আজকের মূল টপিক কিন্তু এইটাই, যে কেন এমসিএইচ, কেন নিউরোসার্জারি। আরও অনেক গল্প আছে, কেমন করে প্রিপারেশন নিয়েছি, আমার বন্ডের গল্প কি। তাহলে এই দুটো আরও পরে ভিডিও আসবে। কিছু কথা আজকের ভিডিওতে আমি সাংকেতিকভাবে বলবো। সাংকেতিক মানে কি বলবো, মানে হয়তো সব কথা তো বলা যায় না ইউটিউবে, তাও আমি যা বলি মানে সেটা একটু বেশিই বলা হয়ে যায়। তো তাও কিছু কথা সাংকেতিকভাবে বলবো। তো সেইগুলো আরও ডিটেলসে জানার জন্য তোমাদেরকে কোথায় আসতে হবে, যেখানে আমি একদম ফুল মোডে থাকি, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। তো সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এতক্ষণে তোমরা দেখতে পেয়ে গেছো, চলে এসছে অবশ্যই। তাহলে তোমাদেরকে সেই লিঙ্কগুলো নিচে চলে আসছে, সেগুলো অবশ্যই তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টেলিগ্রাম এগুলো তোমরা ফলো করে দিও। টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও। কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সব জায়গায় তোমরা লিঙ্ক পেয়ে যাবে। প্লাস মানে জাস্ট আমার নামটা ডক্টর কুন্তল বিট্টেল এমএস বলে সার্চ করলেই পেয়ে যাবে। আর ভিডিওটি দিয়ে একটু লাইক করো, চ্যানেল তো বসে আছে, তোমাদের হেল্প ছাড়া চ্যানেলটা উঠবে কি করে? তাও তোমাদের ভালোবাসাই। এইভাবে একটা ইনঅ্যাক্টিভ থাকলে একটা চ্যানেল সাধারণত আর বেঁচে থাকে না এতদিন, কিন্তু তোমাদের ভালোবাসায় লাস্ট দুটো ভিডিওই, মানে লাইভটাও প্রায় বেশ ভালোই, 10,000 প্লাস ভিউ হয়েছে দুটোই, সবই তোমাদের ভালোবাসার জন্য। তো চলো তাহলে, অনেক ভাটবকা হয়ে গেল, আর দেরি না করে শুরু করে দেওয়া যায়। তো শুরু করার আগে একটা কথা আরেকবার বলে নিই, অবশ্যই ভিডিওটাতে তোমরা একটু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব বেশি সবার সাথে শেয়ার করতে হবে না, ক্লোজ ফ্রেন্ডদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করো। তাহলে বন্ধুরা, গল্পের শুরুটা এই বছরে জানুয়ারি মাসে। তো বেসিক্যালি কি জানুয়ারি মাস বলা যায় না, গল্পের শুরুটা বেসিক্যালি 2021 সালে, কি বলবো, আগস্ট মাসের 28 তারিখে আমাদের এমএস এর রেজাল্ট বেরিয়েছিল, যেটাতে আমি মোটামুটিভাবে পাস করে যাই 1000-এর মধ্যে 611 পেয়ে, মানে 61% নাম্বার পেয়ে। তো তারপরে আমাদের বন্ড শুরু হয়, এবং বন্ড কিন্তু আমি 3 মাস করে আমি চলে যাই, মানে ফেরার বলতে পারো, পালিয়ে যাই, মানে রেজিগনেশন দিই না। যেটা ঠিক করি যে 2-3 বছর প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে গিয়ে বন্ডের টাকাটা দিয়ে সার্টিফিকেটগুলো ছাড়িয়ে নেবো। এইরকম একটা প্ল্যান থেকে বন্ড কেন ছেড়েছিলাম, বন্ডের গল্প ওই যে বললাম আর একটা ভিডিও আসবে, ওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। বন্ড ছাড়া এবং আবার বন্ড কিন্তু আমি রিজয়েন করেছি, সেটা সেপারেট পার্ট। বন্ড কেন রিজয়েন করলাম, কিভাবে করলাম, বন্ডটা একটা সেপারেট পার্ট, তোমরা সেটা জানতে পারবে পরের ভিডিওতে, পরের ভিডিওতে বা পরের ভিডিওতে। তো যাই হোক, তারপর আমি যেখানে বাড়ি ফিরে গেলাম। তো কেন আমার ডাক্তারি পড়ার মূল উদ্দেশ্য, এবং সেই 2008 সাল থেকে এটাই প্ল্যান ছিল যে আমি যে ডাক্তারি পড়ছি এবং আমি জেনারেল সার্জারিতে এমএস করবো, বা মাঝে মাঝে মনে হতো গাইনিতেও করবো। ইন্টার্নশিপে সেটা ক্লিয়ার হয়ে গেছিলো, গাইনি আমার একটুও খারাপ লাগেনি। কিন্তু আমার কিছু পার্সোনাল রিজনের জন্য আমি গাইনিটা মানে ভালো লাগা ব্যাপার, যেটা আমি সবাইকেই বলি যে ইন্টার্নশিপে গিয়ে তোমরা ঠিক করবে যে কোন সাবজেক্টটা নেবে। তো যাই হোক, গাইনিটা আমি ছেড়ে দিয়েছিলাম মন থেকেই। তারপর আমি সার্জারি, এইটুকুই ছিল আমার এই লাইফের ছোটোবেলা থেকে প্ল্যান, যে বাড়ি ফিরবো। তোমরা হয়তো একটু জানো যে দুটো ছোট ছোট সেট আছে বাবা মায়ের, যেখানে গিয়ে কাজ করব, আরও বাড়াবো। হ্যাঁ, এইরকম একটা প্ল্যান, এটাই ভেবে আমি, এবং বাবাকে ছোটোবেলা থেকে, বাবা এবং প্রচুর বাবার বন্ধু, জেঠু, কাকু, তাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখছি। তাদের সংখ্যা নেহাতি কম হবে না, গাইনোকোলজিস্ট, সার্জেন, অপথ্যালমোলজিস্ট, ইএনটি, সব রকম পোস্ট গ্র্যাজুয়েশন, এমবিবিএস, সব। আগের দিনে এমবিবিএসরা তো জানো তোমরা যে সব কিছুই তারা পারে, প্লাস পোস্ট গ্র্যাজুয়েটরাও তো আছেই। এটাই ছিল প্ল্যান, যে ফিরবো,
ওটি করব, পেশেন্ট দেখব, নাম ছড়াবে, নাম বাড়বে, এইরকমই একটা প্ল্যান থেকে এই তখন কত 2000 একটু একটু বুঝতে শিখেছি। ধরো যখন আমি ক্লাস 7-8-এ পড়ি, ধরো মাধ্যমিক 2005-এ দিয়েছি, 7-8-এ মানুষ মোটামুটি তাদের একটা কনসেন্স চলে আসে, তারা বুঝতে পারে যে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে চারিদিকে, কার কি ইনকাম, কার কি সম্মান, এগুলো মানুষ মোটামুটি বুঝতে পারে। তো যাই হোক, এই একটা প্ল্যান ছিল। তো হঠাৎ করে সেই প্ল্যান থেকে কেন ডেভিয়েট, যাই হোক ফিরলাম। ফেরার পর প্র্যাকটিস শুরু করলাম। একদম শুরুতেই দেখো বন্ড আমি করছি না, মানে 70,000 টাকা যে মাইনেটা আমি পেতাম ঝকাম করে ওটা বন্ধ হয়ে গেল। এবার যা হয়, প্রথমে একটু ক্রাইসিস তৈরি হলো। এবার বলতে নেই, ছোটোবেলা থেকেই মার্কেটিং ব্যাপারটা আমাকে খুব টানে। সার্জারি ছাড়া আর দুটো বিষয় আমাকে খুব ভালো লাগে, একটা হচ্ছে সাইকিয়াট্রি সাবজেক্টটা, আর হচ্ছে মার্কেটিং, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। মানুষের সঙ্গে কথা বলা, তোমরা এতদিনে সেটা জানো, প্রচুর লোক আমাকে ফোন করেছো, প্রচুর লোকের সঙ্গে প্রচুর গল্প করেছি। গল্প করতে আমার ভালো লাগে। এই কমিউনিকেশন ইজ দ্য কি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। তো এই কমিউনিকেশন হচ্ছে মার্কেটিংয়ের মেন পিলার, তাই না? তো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং বলে, সেটা একটা সেপারেট ভিডিওতে আসবে। প্রচুর কন্টেন্ট বেরোচ্ছে, 8 মাস ভিডিও করিনি, বুঝতেই পারছো, প্রচুর ভিডিও আসবে এরপর। তো যাই হোক, তারপরে প্র্যাকটিস শুরু হলো কোনো মাসে সিউড়ি এবং সাঁইথিয়া, তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে ভিডিও লাস্টে আমি ওটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে কীরকম প্র্যাকটিস আমার হচ্ছিল। মোটামুটি দুটো ভিডিও আছে, মোটামুটি বেশ শুরুর দিকে বাবার পরিচয় এবং পরের দিকে আমার নিজের পরিচয়, আমি নিজের নেটওয়ার্ক, নিজের মার্কেটিং সব কিছু আস্তে আস্তে শুরু করলাম। এবং সেটা থেকে আমি মোটামুটি ভালোই, আমার মানে যারা নতুন পাস আউট বেরোচ্ছে, ভগবান করে বলতে নেই, আমি ভালোই, কাউকে ছোট বড় করছি না, আমি নিজের ক্ষেত্রে মোটামুটি যেটা শুরু করলাম তাতে স্যাটিসফাইডই থাকলাম। কোনো প্রথম প্রথম যেটা কোনো মাসে 30, কোনো মাসে 40, কোনো মাসে 50, কোনো মাসে 60, কোনো মাসে 70, এইভাবে করতে করতে প্র্যাকটিসটা 1.5 থেকে 2 লাখের জায়গায় ঘরে গিয়ে পৌঁছালো। এভাবে করতে করতে মোটামুটি 2022 সালটা গোটা কেটে গেল। ঠিক আছে, মানে তোমরা বলতে পারো প্রায় এই 1.5 বছরে আমি এই জায়গাটায় এসে পৌঁছালাম। কিন্তু তারপরে একটা অদ্ভুত একটা ডিপ্রেশন বলো, শূন্যতা বলো, আমাকে কিন্তু গ্রাস করতে লাগলো। বলবে দাদা, 1.5-2 লাখ টাকার প্র্যাকটিসে আবার ডিপ্রেশন, শূন্যতা কি জিনিস হয়? দেখো, প্রত্যেকটা লাইফের মানুষের পার্সপেক্টিভ আলাদা হয়, এবং প্রত্যেকটা লাইফের মানুষের জীবনের পার্সপেক্টিভ প্রতি 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। তাই তোমাদেরকে আমি বলি প্রায় যে বেশি প্ল্যান করো না, কোনো লাভ নেই। ফার্স্ট ইয়ার এমবিবিএস, সে প্ল্যান করছে নিট এসএসএ, নিট ইউজিতে চান্স পায়নি, সে প্ল্যান করছে নিট এসএসএ, কোনো মানে হয় না। ততদিনে কত কিছু হয়ে যাবে তোমার সাথে এবং তোমার পারিপার্শ্বিক পৃথিবীতে, তোমার হাতে কিচ্ছু নেই। তো আমি বলি, আগের দিনও একটা কমেন্টে বলেছি যে এনজয় দ্য জার্নি, কারণ ডেস্টিনেশনে পৌঁছানোর পর বিশেষ কিছু আহামরি নেই, কারণ জার্নিটাই এনজয় করার মতো। দেখো, কথা এদিক ওদিক হয়ে যাবে আজকে, 8-9 মাসের একটা ব্যাপার তোমাদেরকে তুলে ধরতে চাইছি, তো ধৈর্য ধরে শোনো, আর ভালো না লাগলে চলে যেতে পারো। তো যাই হোক, তো তারপরে কি শূন্যতা গ্রাস করলো। প্রথম কথা হচ্ছে যে মানে যেটা প্রথম আমাকে স্ট্রাইক করলো, যে এই যে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম হচ্ছে, তো সেটার জন্য আমাকে কতটা খাটতে হচ্ছে। আর আজ থেকে 10 বছর আগে আমি যে ডাক্তারদেরকে দেখেছি, 15 বছর আগে যে ডাক্তারদেরকে দেখেছি, তারা কতটা খেটেছে। আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। আমার বাবা পাতি এমবিবিএস, তোমাদের ভাষায় বা আমাদের ভাষায় প্লেন এমবিবিএস, একদিনে 5 লাখ টাকা অবধি ইনকাম করেছে, 40টা ওটি করে। ঠিক আছে, যেটা এখন একটা এমএস ডাক্তার 1 মাসে পায় না, বা 6 মাসে পায় না। যাই হোক, সেই জায়গাটাই আমার কিন্তু ল্যাক হয়নি। আমি মোটামুটি শেষের দিকে মাসে 40টা 50টা করে ওটি করছিলাম মাসে। চেম্বারে মোটামুটি 20টা 15টা 20টা 25টা 15টা 20টা 25টা, আমি মোটামুটি 4 দিন চেম্বার করতাম, 5 দিন, আর 2 দিন আমি কলকাতায় থাকতাম, আমার হচ্ছিল। 200 টাকা প্রথমে ভিজিট ছিল, তারপর পরে 300 টাকা ভিজিট করেছিলাম। তো এরপরে যে জিনিসটা হলো, মানে মার্জিন, যেটা এই যে 2 লাখ টাকা ইনকাম করার জন্য আজ থেকে 10 বছর আগে 20টা ওটি করলেই হয়ে যেত, সেখানে আমাকে এখন 40 থেকে 45টা ওটি মাসে করতে হচ্ছে। এখান থেকে একটা খারাপ লাগা শুরু হলো। দেখো, স্বাস্থ্যসাথী কার্ডে এখন সমস্ত ওটি হয়। কলকাতায় কি হয় এসব দেখতে যাও না, মফস্বলে 95% নিউ কামার ডাক্তাররা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেই ওটি করে, এবং স্বাস্থ্যসাথী কার্ড যথেষ্ট ভালো গরিব মানুষের জন্য, সেই সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। এবং অনেক ডাক্তার সেটা ছাড়াও এক্সট্রা টাকা নেয় কলকাতার দিকে, সেগুলো তোমরা সবই জানো, খবরেও দেখেছো। বাট সেই জিনিসটা আমার দ্বারা হবে না, ঠিক আছে, বা আমার বাড়িতেও কেউ অ্যালাউ করবে না। তো আমার সেই জিনিসটা আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে মার্জিন জিনিসটা কি? তাহলে ধরো একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের প্যাকেজে আছে 13,800 টাকা, ঠিক আছে, বা 14,000ই ধরো।
একটা নিউ কামার সার্জেন পেশেন্টটা যদি নিজে দেখে তাহলে সেটা 30% পাবে, মানে 3×14=42, 4,200 টাকা। মানে 1 লাখ, মানে তোমার 4 লাখ টাকা ইনকাম করতে গেলে 100টা অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে, যেটা 1 বছরেও অনেকের ক্ষেত্রে পসিবল না। ভালো করে বলবে, একটা অপারেশন না, বলবে অপারেশন তো অনেক রকম হয়। গল ব্লাডার 5,000 টাকা মার্জিন, হার্নিয়া হাইড্রোসিল এগুলো কার্ডে বন্ধ করে দিয়েছে সরকার, তো সেগুলো 3,000 3,500 টাকা মার্জিন। আরও যে যত রকমের জেনারেল সার্জারির একটা ওটি হয় মফস্বল এলাকায়, মফস্বল এলাকায় তো বড় বড় ক্যান্সারের সার্জারি যেসব ওটিগুলো আমরা আর্জি করে শিখে গেছি, সেই ওটিগুলো কিন্তু হয় না, কারণ সেই রকম ইনফ্রাস্ট্রাকচার বা সেট বা ব্যাকআপ কোনোটাই নেই। মনে করো ব্লাড লাগবে, এই লাগবে, তাই লাগবে, আইসিইউ লাগবে, দুম করে এত কিছু লাগবে, যেগুলো আমরা একটা মেডিকেল কলেজে এইভাবে জোগাড় করে নিতে পারি। আইসিইউ বেড লাগবে, ভেন্টিলেটার লাগবে, এগুলো সম্ভব হয়ে ওঠে না, বা পেশেন্টও তখন আর বিয়ার করতে পারবে না। তো এই জায়গাগুলো থেকে বড় ওটি হয় না মফস্বল এলাকায়। কিছু কিছু জায়গায় এখন শুরু হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও হবে, সেটা ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ আমি তো জানি না কী হবে। তো এই জায়গা থেকে একটা কেমন কেমন লাগতে লাগলো, কারণ আমি যদি এরপর ভাবলাম যে আজকে আমি সকাল 10টা বা 8টা 9টা থেকে রাত 11টা অবধি বা রাত 9টা অবধি আমি সিউড়িতে থাকছি, সাঁইতে, আমি সাঁইতিয়াতে খুব একটা প্র্যাকটিস বাড়াইনি, যা করেছিলাম সিউড়িতে বেস করে। কারণ আমার একটা নীতি আছে, যেখানে থাকবো সেইখানে বেশি, মানে বাড়ির নিচে চেম্বার, এই জিনিসটাই, এই কনসেপ্টটা আমি একটা ভিডিওয় বলেছিলাম, যে নিজের বাড়ির থেকে নিজের কর্মক্ষেত্রকে দূরে রাখো শান্তির জন্য। যেটা আমি ছোটবেলা থেকে এটা দেখেই শিখেছি, যেহেতু আমাদের বাড়ির নিচটাই নার্সিংহোম সাঁইতিয়াটা, সে যে ঝামেলাগুলো আমি পেয়েছি ছোটবেলা থেকে, সেগুলো আমি আমার ক্ষেত্রে হতে দিতে চাইনি। তো যাই হোক, সিউড়িতে এবার হলো প্র্যাকটিস প্র্যাকটিস। এবার দেখলাম যে যদি আমি এই ইনকামটা যখন আমার আরও যারা সিনিয়র যারা আছেন ওখানে, দাদারা বা স্যারেরা বা জেঠুরা কাকুরা, যারা মাসে 8 লাখ 9 লাখ ইনকাম করে, তাদের লাইফস্টাইলটা দেখার পর আমার আরও ফ্রাস্ট্রেশন বেড়ে গেল। মানে লাস্ট 5 বছর ধরে হয়তো তারা কোনোদিনও বেড়াতে যায়নি, বা হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে রাত 11টা অবধি বা 12টা অবধি তারা ওই ওটি পেশেন্ট, এটা কিন্তু তাদের, মানে তাদের আর কিছু বেঁচে নেই লাইফে, মানে আমি সেই রকম জড়বস্তু হতে পারবো না। এই একটা পয়েন্ট গেল। আরও একটা জিনিস, যেটা হচ্ছে যে যে তোমার যে ওখানের যে পরিবেশটা, আমি তো ওখানেই বড় হয়েছি ছোট থেকে, ক্লাস 12 অবধি। হয়তো অনেক নতুন দোকান খুলেছে, অনেক কিছু হয়েছে, অনেক নার্সিংহোমও হয়েছে, অনেক বাজার কলকাতা হয়েছে, রিলায়েন্স ট্রেন্ডস হয়েছে, রিলায়েন্স স্মার্ট হয়েছে, কিন্তু অগ্রগতিটা পেছনের দিকে হয়েছে ম্যাক্সিমাম জায়গাতে। মানে কি বলবো, মানে ঠিক পোষাচ্ছে না ব্যাপারটা। আমি তো এখন বড় হয়ে গেছি, আমার বন্ধুরা সব বাইরে, গল্প করার দুটো লোক নেই, কথা বলার দুটো লোক নেই, আর যাদের সঙ্গে বসবো মানে পরনিন্দা পরচর্চা, বলেইছি তো ডাক্তাররা ডাক্তারদের প্রধান শত্রু, সবাই সবার নামে দুর্নাম করে। ঠিক আছে, ওপেনলি বলতে কোনো অসুবিধা নেই। কাঠি করা, এগুলো কাঠি ফাটি নিয়ে ভিডিও আসবে, মনোপলি কাঠি এগুলো নিয়েও ভিডিও আসবে, জানি কোন দিন মারও খেয়ে যেতে পারি এসবগুলো বলার জন্য, কিছু যায় আসে না। তোমরা যারা শুনছো, যা অনেকেই ডাক্তাররা দেখছো, স্যারেরা দেখছো, সিনিয়ররা দেখছো, তোমরা জানো, তোমরা অনেকে করো, বা যারা বেশি করে তারা আমার ভিডিও দেখে তাদের রিয়েলাইজেশন হওয়ার পর তারা মনে হয় আনসাবস্ক্রাইবই করে দেয়, বাট সত্যি সত্যিই থাকবে, আমার কিছু যায় আসে না, আমি পয়সার জন্য তো ইউটিউব করি না। তো যাই হোক, তো এই একটা জায়গা থেকে যে এই রকমভাবে চলতে থাকলে যখন আমার ইনকামটা ধরো 3-4 বছর পর 5-6 লাখ টাকা দাঁড়াবে, আমার লাইফটাও কিন্তু ওই রকম হয়ে যাবে, আমার বেড়াতে যাওয়া, আমার সব কিছু ঘুচে যাবে। তখন একটা ভয়, যেটা দেখলাম সবার মনের মধ্যে, এই বুঝি আমার পেশেন্ট চলে গেল, আমি স্টেশন ছাড়তে পারছি না, পেশেন্ট ওয়েট করবে না। কারণ ভালো করে ভেবে দেখো, অ্যাজ এ নিউ কামার আমি যে কোটা ওটি করেছি এই 2 বছরে, 1.5-2 বছরে, ধরো আমি হিসাব করে দেখেছি, ছোট এবং মিডিয়াম মিলিয়ে, বড় ওটি না, গল ব্লাডারটা হচ্ছে সব থেকে বড় ধরলাম, আর ছোটোর মধ্যে ধরো সিস্ট ফিস্ট, টিউমার লাইপোমা ফাইপোমা, সার্কামসেশন ফাইমোসিস, এগুলোকে ধরলাম, এবং একদম বড়োর মধ্যে গল ব্লাডার। স্টেশন ছাড়তে অসুবিধা মানে এই ছাড়লেই পেশেন্ট অন্য জায়গায় আছে। এই যে 500টি আমি করেছি, 500-600 2 বছরে, এগুলো তো আমি যদি না থাকতাম কেউ না, মানে এই যারা লিডিং সার্জন তারাই কেউ করতো, তাহলে সেই একইভাবে এই ভয়টা চলে আসবে যে এই বুঝি আমার পেশেন্ট কমে যাবে, বা আমার নামের পেশেন্ট, বা আমার জন্য তো ধরো ইমার্জেন্সি পেশেন্ট বা কিছু পেট ব্যথা ওয়েট করবে না, ওটি করে দেবে, এই যে ব্যাপারটা, কেউ করে নেবে অন্য কেউ করে নেবে, এই ভয়টা মনে হয় আমার মধ্যেও চলে আসবে তখন, এই বুঝি আমার লস হয়ে গেল। তো এই আর একটা ব্যাপার। আরও একটা ব্যাপার যেটা দেখলাম, যে এই যে বড় বড় ওটিগুলো আমরা আরজি করে শিখলাম, হ্যাঁ খুব কষ্ট করেই শিখেছি, মন দিয়ে শিখেছি, সেইগুলো আর করতে পারছি না। মানে সেইগুলো করার মতো যে
সাহসটাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, যা হয় অভ্যেস না থাকলে যা হয়। আস্তে আস্তে সেটাও একটা খারাপ লাগতে লাগলো, যে যে বড় বড় ওটিগুলো কষ্ট করে শিখলাম সেগুলো আস্তে আস্তে সেই মানে ট্রেন্ড। আমি একটা কবিতাও বানিয়েছিলাম, তোমার হার্নিয়া হাইড্রোসিল অ্যাপেন্ডিক্স পাইলস ফিসাল ফিস্টুলা গল ব্লাডার, এই হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রেড অ্যান্ড বাটার সার্জারি ফর জেনারেল সার্জেন্স, অফ জেনারেল সার্জেন্স যা বলি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার এটাও মনে হতে লাগলো অ্যাকাডেমিক্স, পরিচিতি, এইগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাকাডেমিক্স কমতে থাকলো। পরিচিতি ওই সিউড়ি শহর বা সিউড়ি শহর ইউটিউবের পরিচিতি না, অ্যাজ এ ডক্টর যে পরিচিতিটা সেটা ওইটুকুর মধ্যেই। তোমরা অনেকেই দেখবে বলবে এই হচ্ছে বহরমপুরের সেরা ডাক্তার, শিলিগুড়ির সেরা ডাক্তার, আসানসোলের সেরা ডাক্তার, সিউড়ির সেরা ডাক্তার, বোলপুরের সেরা ডাক্তার। ওই বোলপুর থেকে 15-20 কিলোমিটারে পরে তাকে কেউ চেনে না, নো ওয়ান, ঠিক আছে, কেউ না। এই একটা যে ব্যাপারটা মানে একদম একাডেমিক্স হয়ে যাচ্ছে, পরিচিতিও কমে যাচ্ছে। হ্যাঁ, হয়তো সে উলোবনে মূল রাজা, ঠিক আছে, ওই পাড়ার কুত্তা হয়ে যাচ্ছে, ঠিক আছে, পুরো জঙ্গল ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার বাক্সে কিন্তু ওই সব জায়গায় থেকে হতে পারবে না। তার জন্য একটা মেট্রো সিটি কিন্তু দরকার, ইনকাম তার হয়ে যাবে। কিন্তু অনেকেই গ্রুপে লেখে, দাদা এই ডাক্তারকে চেনো, দাদা ওই ডাক্তারকে চেনো। ভাই আমি আরজি করেরই আমার ডিপার্টমেন্টে এখন যারা সার্জারি পিজিটি তাদেরকে চিনি না, মেবি তারা চেনে আমাকে ইউটিউবের খাতিরে। আমি যদি ইউটিউব না করতাম তারা আমাকে চিনতো না, অত সহজ নয় চেনানো, ঠিক আছে। আরজি করের যে এতগুলো ডিপার্টমেন্ট কেউ কাউকে চেনে না, সামান্য একটা ক্যাম্পাসের মধ্যে, সেখানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, এই ডাক্তার ওই ডাক্তার চেনা অত সহজ জিনিস নয়। কেন চিনবে? বিধানচন্দ্র রায় হতে হবে তাহলে, হ্যাঁ, দেবী শেট্টি হতে হবে, তাই না, তাহলে হয়তো চিনবে। কুণাল সরকার হতে হবে, বা হচ্ছে তোমার কি বলে রমাকান্ত পান্ডা হতে হবে, বা একদম এইরকম কিছু হতে হলে হয়তো তোমাকে সবাই চিনতে পারবে। কিন্তু ওই রকম বেকার বেকার প্রশ্ন তোমরা করো, তাই জাস্ট উত্তরটা দিলাম। তো এই একটা ব্যাপার। আরও একটা ব্যাপার যেটা ভেবে দেখলাম, যে ফর ফিউচার জেনারেশন জায়গাগুলো আর মফস্বল এলাকাগুলো বলবে, দাদা মফস্বল এলাকা থেকে কি হয় না, আমরাই তো নিজেরাই তো মফস্বল এলাকায়। কিন্তু আলটিমেটলি বাড়ির এখন দেখলাম কালচারটা পুরো অন্যরকম হয়ে গেছে। তো ফিউচার জেনারেশনের কথা ভেবেও মনে হলো যে কলকাতার দিকে একটু শিফট করা যেতে পারে। তারপরে আরও অনেক এটা সেটা অনেক কিছু ভাবতে লাগলাম। এটা চলছে তোমার ডিসেম্বর জানুয়ারি এই সময়টাই চলছে। তো ঠিক আছে, অনেক বন্ধুদেরকে ফোন করলাম, স্যারদেরকে ফোন করলাম, যে এমসিএইচটা কি তাহলে করব, করলে কিসে করব, ঠিক আছে। কারণ তারা বললো কেন, তোর তো ভালো প্র্যাকটিস হচ্ছে, তুই কেন ছেড়ে বেরিয়ে আসতে চাইছিস। আমি বললাম দেখুন, এইভাবে যদি দিনে 10টা ওটি করে আমার 50,000 টাকা ইনকাম হয়, হ্যাঁ, তাহলে এই 10টা ওটির তো দায়িত্ব, টেনশন সব কিছুই আছে। তারপরে আমার নিজের পার্সোনাল টাইমও কিছু বাঁচছে না, পার কেস অনুযায়ী মার্জিনও প্রচুর কমে যাচ্ছে। তাহলে এমন কিছু করতে হবে যাতে আমি লিমিটেড কেস করব, আমার অত টাকার দরকার নেই, আমার টাইমটা দরকার। তাহলে কোন সাবজেক্ট নিলে এমন হতে পারে যে আমার টাইমটাও থাকবে নিজের, আবার মোটামুটি ইনকামটাও হয়ে যাবে। ইনকাম আমি ধরো আমার 1.5-2 লাখ টাকা ইনকাম হচ্ছিল, আমার খুব বেশি হলে 3-4 লাখ টাকা ইনকাম হবে, বেশি চাই না। কিন্তু আমি এটা সব থেকে লিস্ট কাজ করে করতে চাই, সেই রকম কোন সাবজেক্ট হতে পারে। তো এরপরে তো আমার তো কোনো প্ল্যান ছিল না, আমার কোনো ইচ্ছেও নেই আর কোন সাবজেক্টে আমার এমসিএইচ করবো। আমি প্রত্যেকটা সুপার স্পেশালিটি আমাদের পোস্টিং করে 15-20 দিন করে আমি গেছি, সবগুলোই মোটামুটি ভালো লেগেছে, কোনোটাই খুব ভালো লাগেনি। সে প্লাস্টিক সার্জারি বলো, নিউরো সার্জারি বলো, ইউরো সার্জারি বলো, পেডিয়াট্রিক সার্জারি বলো, গ্যাস্ট্রো সার্জারি বাদ দিয়ে আরজি করে সবই আছে, কার্ডিয়াক সার্জারি বলো। তো যাই হোক, এদিক ওদিক সবাইকে ফোন করা শুরু হলো। গত বছর সায়ন্তন পেয়ে চলে গেছে, সায়ন্তনের সঙ্গেও আলোচনা হচ্ছে, বাকি সিনিয়র জুনিয়র সবার সাথেই আলোচনা হচ্ছে। তো তারপরে এক এক করে আমি সাবজেক্ট শর্ট আউট করতে বসলাম। তো একটা জিনিস দেখলাম যে মোটামুটি স্যাচুরেটেড কোনটা, প্রথমে আগে সেটা দেখি। তো সব কিছু দেখে দেখা গেল যে ইউরো সার্জারিটা এই মুহূর্তে বেশ ভালো রকম স্যাচুরেটেড, বেশ ক্রেজ চলছে, এখনও আছে ইউরোর ক্রেজ। কিন্তু প্রচুর জায়গায় ডিএনবি সিট খুলে যাওয়ার পর ইউরো সার্জারি বেশ স্যাচুরেটেড। সব থেকে কম স্যাচুরেটেড কি, গ্যাস্ট্রো সার্জারি, কারণ সিট নেই। জিআই সার্জারি ভাবো না, কলকাতাতেই টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে একটা, এসএসকেএম। অঙ্ক সার্জারি সিট ছিল না, এক এই বছর 3টে সিট দিয়েছে। নিউরো সার্জারি 13টা সিট ছিল, ওই ইউরো সার্জারিরও ওই 13-14-15টা সিট। আর পিডিয়াট্রিক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, প্লাস্টিক সার্জারি এগুলো ওই রকম সিট, বাট ওই 15-16-20 করে সিট ওয়েস্ট বেঙ্গলে। তো মানে কলকাতাতেই কোনো কলেজে কোনোটা আছে কোনোটা নেই, যেমন ধরো মেডিকেল কলেজে নিউরো নেই, ঠিক আছে, সিএনএমসিতে প্লাস্টিক সার্জারি নেই, আরজি করে নিউরো ছিল না। এই বছর ট্রমাতে নিউরো খুললো 5টা সিট, যেটাতে আমি নিয়েছি। তো যাই হোক, তো তারপরে দেখলাম যে অন্য সাবজেক্টগুলোতে প্রচণ্ড ওভারল্যাপ হচ্ছে। কীরকম ওভারল্যাপ? ধরো একটা ওটি আমি ধরি, ধরো কোলন,
কোলনে ঠিক আছে তোমার অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, ঠিক আছে, তারপরে সিগময়েড কোলন। তো একটা সিগময়েড কোলনে ক্যান্সার টিউমার। তো ধরো এই ওটিটা ধরলাম, পেট তো এই অপারেশনটা কে কে করতে পারে? খুব এক্সপিরিয়েন্সড একজন জেনারেল সার্জন এই ওটিটা করে দিতে পারবে। ওটাকে ওটিটা সিগময়েড কোলেক্টমি বলে, বা তোমার রাইট কোলনে কিছু হলে রাইট হেমিকোলেক্টমি বলে। কোলনটা কেটে পারে। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, এগুলো তো পড়ানো সম্ভব নয়, তোমরা গুগলে এই টার্মগুলো মেরে দেখে নিতে পারো। একজন এক্সপিরিয়েন্স জেনারেল সার্জন বা মিডিয়াম জেনারেল সার্জনও এই ওটিটা করতে পারে। গ্যাস্ট্রো সার্জন এই ওটিটা করতে পারে। অঙ্ক সার্জন এই ওটিটা করতে পারে। তাহলে প্রচণ্ড ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে। বা একটা ধরো গালে ক্যান্সার, ওই যে প্রত্যেকটা সিনেমার শুরুতে দেখায় এই গালটা কেটে এইরকম করে একদম ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে কেমন একটা রাইস টিউব পড়ানো আছে, দেখেছো তো? কমান্ড অপারেশন বলে। কমান্ড অপারেশন কি হয়, পুরো এটা কেটে ম্যান্ডিবল কেটে এখান থেকে প্লাস্টিক সার্জারি ফ্ল্যাপ তুলে লাগানো হয়। এই কমান্ড অপারেশন কে কে করতে পারে? একটা একটা করে ওটি ধরে বলে দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এই কমান্ড অপারেশনটা ইএনটি থেকে যারা যাচ্ছে হেড নেক অঙ্ক সার্জারিতে তারা করতে পারে, প্লাস্টিক সার্জনরা করতে পারে, অঙ্ক সার্জনরা করতে পারে, এক্সপিরিয়েন্স জেনারেল সার্জনরা করতে পারে, আর এমবিবিএস না বিডিএস করে যারা ফেসিও ম্যাক্সিলারি যে এমডিএস করেছে তারা করতে পারে। 5 জন দাবিদার। এইভাবে সুপার স্পেশালাইজ এই সাবজেক্টগুলো কিন্তু প্রচণ্ডভাবে একে অপরের সঙ্গে মার্চ করে গেছে। তারপরে ধরো প্লাস্টিক সার্জারি। আর তোমরা ওই প্লাস্টিক সার্জারি মানে শুধু ওই সিনেমাটিক্সদের নাক আর ঠোঁট আর অপারেশন ভেবো না, ঠিক আছে, ব্রেস্ট অগমেন্টেশন এইসব ভেবো না, ঠিক আছে। ওরকম মানে ওটা হচ্ছে কসমেটিক সার্জারি, প্লাস্টিক সার্জারি একটা পার্ট, ঠিক আছে। তোমরা তো আবার প্লাস্টিক সার্জারি মানে ওইগুলো ভেবে নাও, ঠিক আছে। যাই হোক, তো ধরো প্লাস্টিক সার্জারি গ্রাফট বা ফ্ল্যাপ। ধরো এখানে তোমার একটা মুখে যে অপারেশনটা হয়েছে সেটাই যে ফ্ল্যাপটা দিতে হবে, এখান থেকে নিয়ে উড়েই দিয়েছে তো সব, এখান থেকে হাড় ফাড় কেটে মাংস টাংস কেটে নিয়ে গিয়ে ওখানে বসাতে হবে, এটা প্লাস্টিক সার্জারি করার কথা। কিন্তু এই যে এতক্ষণ বললাম, এই অঙ্ক সার্জন কিন্তু ওই পার্টটা করে দিচ্ছে। বা যে ফেসিও ম্যাক্সিলারি সার্জন বিডিএস এমডিএস সেও ওই পার্টটা করতে দিচ্ছে না, মানে ও তো ওইটা করতে শিখেছে, সো ফ্ল্যাপটা ও শিখে নিচ্ছে, মানে করতে দিচ্ছে না। বা ধরো অর্থোপেডিক্সের যে অপারেশনগুলো হয়, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট দেখবে খাঁচার মতো লাগানো থাকে পায়ে, এক্সটার্নাল ফিক্সেশন বলে, পরে ওগুলো গ্রাফট ফ্রাফট করতে হয়, করে দিচ্ছে যে অর্থোপেডিক সার্জন সেই করে দিচ্ছে। বা জেনারেল সার্জন ধরো প্লাস্টিক সার্জারি ওই পার্টটুকু করে দিচ্ছে, মানে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মানে কেউ কেউ কিচ্ছু ছাড়বো না, আমরা আমরা যা পারবো তাই খাবো, ঠিক আছে। মানে শিখলে তো করতেই পারে, তার তো ডিগ্রি আছে, সে করতেই পারে, মানে কেউ কিছু ছাড়ছে না। অনেক কিছু ভাবলাম যে এইরকম ঘন ঘন ওভারল্যাপ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই। আবার ধরো একদম ছোট সার্জারিগুলো, সেগুলো তো কোয়াক ডাক্তাররা নিজেদের খাটিয়ায় শুয়ে করে দিচ্ছে, যেমন হাইড্রোসিল জেনারেল সার্জন করছে, এমবিবিএস করছে, কোয়াক ডাক্তার করছে, করছে জিআই সার্জারি, অ্যাপেন্ডিক্স অপারেশন। সাউথে গরিব লোকেরা অ্যাপেন্ডিক্স অপারেশন জেনারেল সার্জনকে দিয়ে করায়, জিআই সার্জন অ্যাপেন্ডিক্স অপারেশন করে, বুঝতে পারছো কোন জায়গায়? এমসিআই জিআই অ্যাপেন্ডিক্স অপারেশন করে। বা একটা গল ব্লাডারের সার্জারি ধরো, সেটা ধরো গল ব্লাডার স্টোন, তাহলে গল ব্লাডারের স্টোন কারা কারা করছে? একটা এক্সপিরিয়েন্স এমবিবিএস করে দিচ্ছে, এমএস জেনারেল সার্জন করে দিচ্ছে, জিআই সার্জন করে দিচ্ছে, তাহলে 3 জন দাবিদার হয়ে গেল, ঠিক আছে। প্লাস গল ব্লাডার হচ্ছে এমন একটা ওটি, সমস্ত সুপার স্পেশালাইজেশন করার পরেও নিউরো সার্জনও গল ব্লাডারের অপারেশন করে, প্লাস্টিক সার্জনও গল ব্লাডারের অপারেশন করে। ওইটা ক্রিম সার্জারি, তো যেটা জেনারেল সার্জারি করার সময় সবাই শেখে, এবং ওইটা সবাই ভালো করতে পারে মোটামুটি, যারা শিখেছে কেউ ছাড়ছে না, করে দিচ্ছে। আমার প্রচুর চেনা জানা আছে যারা সবাই এমসিএইচ করে নিয়েছে অন্য ফিল্ডে জিআই ছাড়া, কিন্তু তারা গল ব্লাডার অপারেশন এখনও ছাড়েনি, নিউরো সার্জনও করছে। তো দেখলাম এখানে ওভারল্যাপ হচ্ছে, প্রচণ্ডভাবে ওভারল্যাপ হচ্ছে। তাহলে আমার স্যার ছিলেন ডক্টর দেবীপ্রসন্ন ঘোষাল। তো স্যার বলতেন যে, কাউকে ছোট করছি না, এটা স্যারের কথা, আমার কথা নয়, কোট আনকোট স্যারের কথা, যে সুপার স্পেশালিটি যে উইংগুলো আছে জেনারেল সার্জারি, সেগুলো হচ্ছে কোনোটাই সুপার স্পেশালাইজেশন বলা যায় না, এক্সটেন্ডেড সুপার মানে জেনারেল সার্জারি সেগুলোকে বলা যায়। তো সুপার স্পেশালাইজেশন যদি বলা যায়, দুটোই এইরকম ডিপার্টমেন্ট আছে যেটাকে প্রপার সুপার স্পেশালাইজেশন বলা যায়, যেটাই জেনারেল সার্জনরা পুরো ভোঁ, এবং অন্য ডিপার্টমেন্টের এমসিএইচরাও পুরো ভোঁ, হাতই দিতে পারবে না। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ব্রেন। এবার বলবে তাহলে নিউরো সার্জারি অনেক সিট ভর্তি হচ্ছে না, শোনা যাচ্ছে সিটিবিএসে তো সিটি ভর্তি হচ্ছে না, সেটা আলাদা টপিক, আর একটা ভিডিও আসবে। যাই হোক, নিউরো সার্জারি নিয়ে যে খবরটা দিয়েছিল ভুল খবর। হ্যাঁ, পিজিতে 400-500 র্যাঙ্ক করে নিউরো নিচ্ছে, 1 থেকে 100 অব্দি নিউরো কেউ নেয়নি, তারপরে ভর্তি নিউরো, কোথাও সিট ফাঁকা যায় না। হ্যাঁ, প্রাইভেটে সিট ফাঁকা যেতে পারে, ঠিক আছে, সিটিবিএস ফাঁকা যায়, নিউরোটা ওরা ভুল করে বলে ফেলেছে, পেডিয়াট্রিক সার্জারি ফাঁকা যায়, প্লাস্টিক সার্জারি ফাঁকা যায়, সেগুলো একটা সেপারেট ভিডিওতে বলবো।
তো অনেক ভেবে টেবে দেখলাম এবার নিউরো সার্জারি কেন নিতে চাই না। জেনারেল সার্জনদের একটা, যারা আমরা সার্জারি নিয়ে পড়াশোনা করি না, যারা প্রথম থেকে মনে করে 100 জন জেনারেল সার্জারির জন্য প্রিপেয়ার করছে, 5 জন থাকে যে নিউরো সার্জারি। আমার উল্টো দিকে এখন আবদুল্লাহ বসে আছে, আবদুল্লাহ আজকে ডিরেক্টর। তো আবদুল্লাহকে তো তোমরা চেনোই, আগের ভিডিওতে দেখেছো, চাকাতে এসছে। হ্যাঁ, কী করবো, কাজ নেই কিছু, 15-20 দিন পর তো জয়নিং। আবদুল্লাহকে বললাম আয় ভিডিও কেমন করে করি দেখবি। টেলিগ্রামে একটু আগে শেয়ারও করেছি সেট আপটা। তো এই আবদুল্লাহ যেমন প্রথম থেকেই জানে যে যেদিন থেকে ছোটোর থেকে যেদিন ডাক্তার হবো ভেবেছে সেদিন থেকেই ও নিউরোসার্জন হবে এরকম ভেবেছে। সায়েন্সটানো ক্যালকুলেটেড করেছে। কিছুজন থাকে আমার জুনিয়র সন্দীপ, সে যেদিন আমার মেডিকেল কলেজে, আমার মেদিনীপুর মেডিকেল কলেজে আমার জুনিয়র, এমএসএ আমার ব্যাচমেট, আর আমার আগেই সিটিবিএস নিয়ে এমস দিল্লিতে আছে। ও কিন্তু যেদিন পড়তে এসেছিল সেদিনই বলে দিয়েছিল আমি সিটিবিএস নেবো, পৃথিবী উল্টে গেলেও নেবো, টাকা হোক না হোক আমি নেবো, ভয় লাগুক না লাগুক আমি নেবো, ওটি করতে পারি না পারি আমি নেবো। এইরকম ডেডিকেটেড 100 জনের মধ্যে নিউরো সার্জারির জন্য 5 জন থাকে, সিটিবিএস এর জন্য 5 জন থাকে টোটাল যারা নেয়। আর বাকিরা তুল্যমূল্য বিচার করে ওই সাবজেক্টগুলো নেয়। বাট জিআই, অঙ্ক, এইগুলোতে, অঙ্ক সার্জারি, পেট সার্জারি, ইউরো সার্জারি, এইগুলোতে আমাদের জেনারেল সার্জন যারা মানে তাদের প্রত্যেকের এইগুলো ভালোবাসার জায়গা, কারণ পেটের ভিতরের অর্গান তো আমরা এই মায়াটা ছাড়তে পারি না। আর যেহেতু নিউরো সার্জারি আর সিটিবিএস এর এক্সপোজারটা একদমই থাকে না আমাদের এমএস করার সময়, খুব কম, জাস্ট আমরা দেখি একটু, তো সেই জন্য আমাদের একটা ভয় থাকে। তো এই ভয়ের কারণে যেতে চাই না। এটা জাস্ট একটা কারণ সিটিবিএস এর জন্য, ঠিক আছে, বা নিউরোর জন্য। বাকি যে ব্রড কারণ সিটিবিএস এর সিট ফাঁকা যাচ্ছে, নিউরো সিট ফাঁকা যায় না, তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো এই কারণে আমরা নিউরো সার্জারির দিকে যেতে চাই না। তো আমার তো আর ভালোবাসা বলে কিছু নেই, আমাকে তো এবার প্যাশান ছেড়ে দাঁড়িপাল্লায় ওজন করতে হবে। তো তারপরে যাই হোক নিউরোটা আমি একটু শর্ট আউট করলাম। সিটিবিএস আউট, আমার দম নেই। পেডিয়াট্রিক সার্জারি আউট, আমার দম নেই, বাচ্চা পারবো না, ঠিক আছে, সবার দ্বারা সব কিছু হয় না, আমার দ্বারা পেডিয়াট্রিক সার্জারি, সিটিবিএস হবে না, হয়ে গেল, আমার আমার দম নেই, বেশ সিম্পল উত্তর। এবার থাকলে তাহলে নিউরো, নিউরো সার্জারি এই গলার উপরে আর এর পেছনে হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই, একমাত্র যার ট্রেনিং আছে সেই দিতে পারবে। আরেকটা পার্ট এখানেও ওভারল্যাপ আছে, সেটা হচ্ছে স্পাইন, যেটা অর্থোপেডিক সার্জনরা কিছুজন পারে, করে, মানে শেখে দিয়ে করে, ফাইন, বাট অত কম্পিটিশনও নেই। তো আমি তারপর দেখলাম তাহলে কেমন কি রোজগার হতে পারে। আমি দেখলাম একটা, ধরো ক্রেনিওটমি, বার হোল কী জন্য লাগে, অ্যাক্সিডেন্টের পেশেন্টদের লাগে, হেমারেজের পেশেন্টদের লাগে, বা ডিস্ক প্রোলাপসের পেশেন্টদের লাগে, মোটামুটি লোয়েস্ট যদি টাকাও আমি ধরি, স্বাস্থ্যসাথী কার্ডেও যদি ধরি, 30,000 টাকা মিনিমাম পাওয়া যাবে। তো মাসে যদি 10টা কেস আমি করি সারা মাসে, তাতেই আমার 3 লাখ টাকা হয়ে যাচ্ছে, যেটা আমাকে করতে গেলে আগে 60 থেকে 70টা কেস করতে হচ্ছিল। তো এইটা হচ্ছে আমার নিউরো সার্জারি নেওয়ার মেইন কারণ। ভালোবাসা কিছু নেই, বাট আমার এইটুকু বিশ্বাস আছে, নিউরো আমি যেহেতু স্পেশালে সিটিবিএস তো খুব কম করেছিলাম, নিউরোটা কিন্তু আমি অ্যাসিস্ট করেছিলাম, এবং 2-3জন স্যার আরজি করে, যাদের সঙ্গে আমার বেশ ভালোই মানে পরিচয় হয়েছিল, এবং তারা আমাকে ভালোবাসে। রিনি নিউরো সার্জারি হাউস স্টাফও ছিল আরজি করে। তো কেন আরজি কর, হোয়াই আরজি কর, এটা একটা অন্য ভিডিওতে বলবো, এটাও একটা বড় টপিক, কেন আরজি কর। কেন, প্রথমে আমি ভেবেছিলাম যে ভালো করে পড়ে টড়ে আমি পালাবো, দিল্লি পালাবো, সাইন্তন আছে সাবদারজাংয়ে, ম্যামসি বা সাবদারজাং, এখানে কোথাও একটা চলে যাব, তো এইরকম ভেবেছিলাম। তাহলে কেন আরজি কর সেটা একটা আরেকটা ভিডিওতে বলবো। তো যাই হোক, এটা দেখার পর আমি বুঝলাম যে অনেকে বলে নিউরো সার্জারি খুব ইমার্জেন্সি ব্যাপার, হ্যান ত্যান, এসব লোকের বানানো ব্যাপার, ঠিক আছে। ইমার্জেন্সি গেলে তুমি বেশি টাকা পাবে, ঠিক আছে, নাহলে কম টাকা পাবে, বা অন্য কেউ করে নেবে। আমার টার্গেট তো বেশি না, 10টা, বেশি চাই না আমার, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি যেটা ভাবলাম যে চলো তাহলে নিউরো সার্জারিটা নিয়ে এবার কথা বলা যাক সবার সাথে। আমি মোটামুটি পরিচিতি হয়েছে ইউটিউবের সাথে, প্লাস এত বছর ধরে মার্কেটে আছি, সেই সাথে অনেকজনের সঙ্গেই পরিচয় হয়েছে, কলকাতার বিভিন্ন নার্সিংহোম, মার্কেটিংয়ের ছেলেরা, সবার সঙ্গে পরিচয় আছে, সিনিয়র স্যারেরা, সবার সাথে কথা টথা বললাম যে এইটুকু কি আমি পাবো জাস্ট পাস আউট হিসাবে, বা আমি যদি আইএনকে, পিয়ারলেস, পার্ক, যেগুলো নিউরো সার্জারি ভালো ডিপার্টমেন্ট, সব থেকে বেস্ট আইএনকে, পিয়ারলেস, পার্ক, এইগুলোতে কেমন স্যালারি যদি আমি ঢুকি, সিনিয়র, ওটাকে বলে রেজিস্ট্রার, হ্যাঁ, সিনিয়র রেসিডেন্ট রেজিস্ট্রার, হ্যাঁ, ওটা নিয়েও একটা কত ভিডিও বেরিয়ে যাচ্ছে। তোমাদের অনেকেই বুঝতে পারছো না যে প্রাইভেটে কি করে কনসালটেন্ট হওয়া যায়, এইগুলোর নিয়েও তোমাদের প্রচুর ভুলভাল মাথার মধ্যে ঢুকে আছে, একটাও সত্যি নয়, সব ভুল, আমি বলে দেবো, ঠিক আছে, চিন্তা নেই, 8 মাসে অনেক কিছু আমার লেখাও আছে, সব আছে। তো রেজিস্টারে কেমন মাইনে হয়, যেমন ধরো জেনারেল সার্জারি বা গাইনি বা পিডিয়াট্রিক্সের রেজিস্টারদের মাইনে মোটামুটি আবদুল্লাহ কত, 80,000, 75 থেকে 80। কতটা ডিউটি, 5 দিন যেতে হয়, 48 ঘন্টা, বা 6 দিন যেতে হয়, তাহলে 6 8 48, একদম। এটা হচ্ছে
লেবার রুল, 48 ঘন্টা ডিউটি ম্যাক্সিমাম করানো যায় একজনকে দিয়ে, এটা লেবার রুল। তো এইগুলো এইভাবেই কন্ট্যাক্টে হয়। তাহলে তোমাকে কী করতে হবে, প্রতিদিন 8 ঘন্টা, 6 দিন, আর কিছু হবে না, ওইটুকুই হবে শুধু। এমনভাবে ফেলবে প্রাইভেটে তোমার নাম হতে দেবে না, তোমাকে বাইরে প্র্যাকটিস করতেও দেবে না, ওরা লিখিয়েও নেই যে করা যাবে না, টাটা ফাটাতে লিখিয়েও নেই। যাই হোক, সেটা আলাদা ইস্যু। তো মোটামুটি নিউরো ইউরো আর নিউরো সিটিভিএসেও কিন্তু পাওয়া যায় ভ্যাকেন্সি। সিটিভিএস এগুলোতে রেজিস্টার নেয়, মোটামুটি পাওয়া যায়। কেমন মাইনে? যদি ইউরো ধরি তাহলে মাইনে হচ্ছে মোটামুটি 3 3.5। যদি আমি সিটিভিএস ধরি 1.5 2। নিউরো মোটামুটি 1.5 থেকে 2.5, ভ্যারি করে এক্সপিরিয়েন্স, কোন কলেজ থেকে পাস আউট, কতটা সে শিখেছে। মোটামুটি 1.5টা মিনিমাম অ্যাজ এ নিউ কামার হিসাবে তুমি প্রথম দিন থেকে 2.5 লাখও পেতে পারো, যদি তোমার সেই রকম ক্যাপাবিলিটি তারা বুঝতে পারে। তো ঠিক আছে, এটা হলো ব্যাকআপ প্ল্যান। কিছু যদি আমি না করতে পারি ঢুকে যাওয়া যাবে এরকম কোথাও একটা। প্লাস যাদের বন্ড আছে 70,000 টাকা তো সে পাচ্ছেই, 75,000 এখানে বন্ডে 75,000 টাকা সে পাচ্ছে। স্যালারিটা কিন্তু খুব কম ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে 58,000 মতো ফার্স্ট ইয়ার, বাড়বে বাড়বে শুনছি, তো 65 মোটামুটি হয়ে গেলেই ঠিক আছে, মোটামুটি টেনে দেওয়া যায়। তো এইসব ভাবলাম এবং সব কিছু সব স্যারদের সঙ্গে কথা বললাম, তারপরে যে মোটামুটি 2 থেকে 3 লাখ প্লাস। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে চেম্বার প্র্যাকটিস। জেনারেল সার্জনদের কিন্তু টেবিল প্র্যাকটিস খুব বাজে। মানে একটা মেডিসিনের ডাক্তার বা একটা পেডিয়াট্রিক্সের ডাক্তার যেভাবে চেম্বারে পেশেন্ট পায়, সার্জেনের কাছে কেউ পেট ব্যথা হলে দেখাতে আসে না, সবাই মেডিসিনের ডাক্তার। কে বাবা কাটতে চায় নিজের শরীর বলো? আমারই যদি কিছু হয় আমি কি যাব প্রথমে ওষুধ খেয়ে কমাতে চাইবো? অপারেশন করতে চলে যাবো নাকি? তো জেনারেল সার্জারি টেবিল প্র্যাকটিসটাও কিন্তু খুব বাজে, কিন্তু নিউরো সার্জনদেরকে টেবিল প্র্যাকটিস কিন্তু খুব ভালো। তার কারণ হচ্ছে ইউরো সার্জনেরও টেবিল প্র্যাকটিস খুব ভালো, তার কারণ হচ্ছে কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা, হ্যাঁ, এইগুলো সবই নিউরো সার্জারির কাছে আলটিমেটলি চলেই আসে। হ্যাঁ, নার্ভের ডাক্তার, হ্যাঁ, এইভাবে যে সিরার ডাক্তার, হ্যাঁ, মাথা ব্যথা, কোমর ব্যথা, এগুলো তো খুব একদম খুবই। আর এখন সবাই বুঝতে শিখেছে, এখন আর কেউ অতটা বোকা নেই। আর ডিগ্রিগুলো যেভাবে মার্কেটিং করেছে অন্যরা, মোটামুটি সবাই রিস্কাওয়ালাও থেকে শুরু করে বিলিনিয়ার অবধি সবাই এখন মোটামুটি জেনে গেছে। আমি রিস্কাওয়ালাকে ছোটো করছি না, জাস্ট বলছি, স্ট্যাটাসটা বোঝানোর চেষ্টা করছি, যে এটা বোঝানোর জন্য যে দেখো শিক্ষাগত যোগ্যতা হয়তো ধরে নিচ্ছি যে ওনাদের একটু কম থাকবে, যারা বড়লোক তাদের একটু বেশি থাকবে, ধরে নিচ্ছি। 8 পাস বিলিনিয়ার অনেক আছে, ঠিক আছে, সেটা নয়, কিন্তু ধরে নিচ্ছি জাস্ট। তার সেক্ষেত্রে দেখা গেলে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখন মোটামুটি বুঝে গেছে মাথার ডাক্তার, ব্রেনের ডাক্তার, মেছেলের ডাক্তার, কানের ডাক্তার, নাকের ডাক্তার, ব্রেনের ডাক্তার, প্লাস্টিকের ডাক্তার, মোটামুটি সবাই, শিরার ডাক্তার, সব বুঝে গেছে এরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি সবাই জানে, আর মোটামুটি নিউরোসার্জেন ব্যাপারটা কি বুঝতে শিখে গেছে, কারা আসবে। মানে টেবিল প্র্যাকটিসটা বেশ ভালো, মোটামুটি পার ডে শুরুর দিক থেকেই, একদম শুরুর দিন থেকেই 40-50টা পেশেন্ট কিন্তু পাওয়া যাবে 1-2-3 মাসের মধ্যেই, সেরকম জায়গায় যদি চেম্বার করা যায়। এবং এই ভিজিটটা কিন্তু আর 200-300 টাকা থাকবে না, মিনিমাম ভিজিট হয়ে যাবে 500 থেকে 600 টাকা, ইটস আপ টু 3000 ইন কলকাতা। এবং স্ট্যান্ডার্ড যারা 2-3 বছরের প্র্যাকটিস, তাদের ভিজিট কিন্তু 800 থেকে 1500 টাকা। তাহলে তুমি যদি দিনে 10টা পেশেন্ট দেখো, ওখানেই তো 15,000 টাকা হয়ে গেল, তাই না? খুবই কম, 10টা মাত্র। এই অনেক কিছু ভাবার পর জেনারেল সার্জারির প্রতি যে ভালোবাসাটা আমি জলাঞ্জলি দিলাম। আরও একটা ব্যাপার, যেটা কলকাতা, হ্যাঁ, এবার হচ্ছে ওই জায়গায় আমার আর থাকতে ভালো লাগছে না। মানে আমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। বলবে সব দাদা নার্সিং ফার্সিং ছেড়ে চলে এলে, দেখো ব্যাপারটা তা নয়, নার্সিং দূর থেকেও চালানো যায়, নিজের গ্রোথটাও তো দরকার বলো। হ্যাঁ, বন্ধুরাও সবাই করে নিয়েছে, সেই জায়গা থেকেও একটা নিজের একটা ইয়ে লাগতে লাগলো যে বন্ধুরা প্রত্যেকে, মানে 2018 ব্যাচের যারা পাস করেছিল, 2জন বাদ দিয়ে বাকি 12জনই এমসিএইচ। আমি মানে এই বছর নিয়ে মানে আমি যেবার পেলাম এইবার নিয়ে সবাই 12জন হয়ে গেল, 2জন সার্ভিস পিজিটি বাদ দিয়ে বাকি 12জনই কিন্তু এমসিএইচ করে নিল। আমি বলছি না যে এমসিএইচ করলেই টাকার বর্ষণ হতে লাগবে, সেটা একবারও বলছি না, কিন্তু একটু তো সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে মেট্রো সিটিতে যদি এস্টাবলিশ হয়। একটা জেনারেল সার্জন একটা মেট্রো সিটিতে এস্টাবলিশ হতে গেলে 2-1জন বাদ দিয়ে আমার চেনা আছে যারা জাস্ট পাস আউট হয়েই দারুণ প্র্যাকটিস জমি নিয়েছে, সেটা এক্সেপশন ইজ নট দ্য রুল। এবং সেই জন্য অনেক সৎ অসৎ উপায় অবলম্বন করতে হয়, আমার পক্ষে কোনো অসৎ উপায় অবলম্বন করা সম্ভব নয়। এবং একটা অ্যাপেন্ডিক্স করে আমি কারোর কাছে 50,000 টাকা চাইতেও পারবো না, ঠিক আছে, কিন্তু একটা ব্রেনের অপারেশন করে এটা নর্মাল। আমি চাইছি মানে আমি বেশি চাইছি তা তো নয়, এটা নর্মাল, এটা একটা ডিগ্রির দাম, এটা একটা ভ্যালু, আমার জীবনের 18-19টা বছরের দাম, তাই না? এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তাই বলে মানে
আমি কি কাউকে কম টাকায় করবো না বা ফ্রিতে করবো না, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি সেটা করেই থাকি, অনেকেই সেটা জানে। তো এই সব ভেবে টেবে আমি দেখলাম কলকাতায় ফিরতে হবে, একটা এমসিএইচ করতে হবে, এই সব কিছু, এই লাইফস্টাইল, এই হচ্ছে পার কেস রেট কম, তারপরে হচ্ছে আস্তে আস্তে সব বড় কেস ভুলে যাচ্ছি, মফস্বল এলাকায় থাকার জন্য এডুকেশনাল যে গ্রোথ সেটাও কমে যাচ্ছে, সমস্ত কিছু একটা কেমন কেমন কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা সাবজেক্টের মানে একটা এমসিএইচ করার আমার দরকার ছিল বলে মনে হলো, এবং কলকাতায় সেটেল ডাউন করার জন্য আমার একটা এরকম ডিগ্রি করার দরকার আছে বলে মনে হলো, এবং এতগুলো সাবজেক্টে যেহেতু প্রচুর ওভারল্যাপ হচ্ছে, সেহেতু আমার মনে হলো যে নিউরোটার দিকেই যাই। আর একটা ব্যাপার যেটা মনে হলো, যে নিউরোসার্জারি ডিগ্রিটা যে ভারীটা, সেটা কিন্তু সব থেকে বেশি। বলে দাদা কার্ডিয়াক সার্জারি কেন নয়? দুটোই খুব বেশি। সাধারণ মানুষের চোখে কিন্তু এই দুটো খুব নোবেল ডিগ্রি এবং খুব হাই, এর উপরে কিছু নেই। নিউরোসার্জারি কার্ডিয়াক সার্জারির উপরে আর কোনো ডিগ্রি হয় না, এরকম সবাই মনে করে। আমি অন্যদের কোনো ছোট করছি না, কিন্তু লোকে কি মনে করে সেটা তো আমি আর কন্ট্রোল করতে পারবো না। মানে নিউরো সার্জন হচ্ছে মানে মহাদেব, একদম রাগী মহাদেব, আর কার্ডিয়াক সার্জারি হচ্ছে ব্রহ্মা বলো বিষ্ণু বলো এরকম টাইপের কিছু একটা হাবভাব, ঠিক আছে, মানে গড লেভেল। তোমরা যে বলো না ডাক্তার মানে ভগবান, এটা হচ্ছে একদম গড লেভেল ডিগ্রি। এটা আমিও জানি, মানে আমিও মনে করি, জানি না কতটা শিখতে পারবো। তো তারপরে আর কি, জানুয়ারি মাসে থেকে ফেব্রুয়ারি মার্চ অব্দি এরকম চললো প্রথম সবার। এবার বাকিটা প্রিপারেশনটা কি করে হলো, কিভাবে আমি এগোলাম, এই পার্টটা তাহলে কতদূর হলো, আমি নিউরোসার্জারি কেন সিলেক্ট করলাম, তাহলে মানে মোটামুটি বললাম। কিছু যদি মিস হয়ে যায়, আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা করবে। তাহলে এটা এই অবধি এই গল্পটা থাকলো, যে জানুয়ারি টু ফেব্রুয়ারি মাস অবধি প্রায় আমার এটাই লেগে গেল ঠিক করতে, যে আমি কোন দেখো কোথাও একটা পৌঁছাতে গেলে তো আগে লক্ষ্যটা স্থির করতে হবে, আং বাং ছুটলে তো হবে না। তুমি একটা পড়তে বসছো, বই খুলছো আবার নতুন করে একটা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য, তোমাকে তো বুঝতে হবে যে কেন করছি, মানে কেন, না হলে কোনো কারণ ছাড়াই যদি না ঠিক আছে চান্স পাওয়ার পর বুঝে নেবো, যেটা যেমন র্যাঙ্ক আসবে নিয়ে নেবো, হয় না, মানে আমার ক্ষেত্রে হয় না। আমাকে একটা লক্ষ্য স্থির করার দরকার ছিল। তো সেই মুহূর্তে আমি এটাই লক্ষ্য স্থির করলাম যে ওয়েস্ট বেঙ্গল আর থাকবোই না, চলে যাবো, সায়ন্তন চলে গেছে সাবদারজাং, আমিও চলে যাবো দিল্লি, প্রায় 1,40,000 টাকা মাইনে, পোস্ট ডক্টরেট মানে পিডিটিসিপেই চলে যাব। তো এইখানে এইটুকু হওয়ার পর আমি একটু একটু করে পড়াশোনার দিকে যেতে লাগলাম, টু বি কন্টিনিউ। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এতগুলো এমসিএইচ সাবজেক্ট থাকতে কেন আমি নিউরোসার্জারি চুজ করলাম। তো আরও যে সাবজেক্টিভ কম্প্যারিজনগুলো সেগুলো আমি অতটা ঢুকলাম না, কারণ হচ্ছে দেখো ইউরো সেই একই ব্যাপার, মানে জেনারেল সার্জারিও ইউরো করছে, অঙ্ক সার্জেনও ইউরো পার্টটা করবে, কিডনি ক্যান্সার জেনারেল সার্জেনও মানে তোমার অঙ্ক সার্জেনও করবে, আবার ইউরো সার্জেনও করবে, মানে এই পার্টগুলো সব ওভারল্যাপ আছে, ঠিক আছে। কিন্তু দেখো ব্রেনের ক্যান্সার কিন্তু নিউরো সার্জেনই করবে, অঙ্ক সার্জেন কিন্তু হাত দেবে না, বা ছোট বাচ্চার নিউরো সার্জারিও কিন্তু নিউরো সার্জেনই করবে, পেডিয়াট্রিক সার্জেন হাত দেবে না, মানে নিউরোটা একদম পুরো আইসোলেটেড, মানে কেউ ভয় হাত দেবে না। এই যে মজাটা আমি দেখলাম, মানে তুমি দেখো সবগুলোই, আবার ধরো প্লাস্টিক বললাম, পেট সার্জারি আমি নিজেই 4 বছর 3 বছরের বাচ্চার হার্নিয়া অপারেশন করেছি অ্যাজ এ জেনারেল সার্জেন। তারপর যারা আরও সিনিয়র তারা তো সবই করে দেয়, মানে বাচ্চাদের সব অপারেশন করে দেবে। এইভাবে কিন্তু প্রচুর ওভারল্যাপ হচ্ছে। এবার ইন্ডিভিজুয়াল সার্জারি মোটামুটি সবই বলে দিলাম, ইউরোটাও বলে দিলাম, এবং জেনারেল সার্জন প্রচুর আছে যারা ফুললি ইউরো সার্জারিতে স্পেশালাইজ করেছে, মানে কোনো ডিগ্রি মানে ইউরো সার্জারিতে এমসিএইচ করেনি, কিন্তু ইউরো সার্জারি বেড অ্যান্ড বাটার সার্জারিগুলো সবই তারা করতে পারে, এবং অফিসিয়ালি তারা করতে পারে, অসুবিধার কিছু নেই, কেউ অনৈতিকভাবে করে না। তাহলে ইউরোতে তো ইউরো সার্জন তো বেড়েইছে, প্লাস এইরকম জেনারেল সার্জনও প্রচুর আছে যারা এগুলো করতে পারে। তাহলে ইউরো হয়ে গেল কার্ডিয়াক, ইউরো হয়ে গেল, পেডিয়াট্রিক হয়ে গেল, প্লাস্টিক হয়ে গেল। হ্যাঁ, পেডিয়াট্রিক সার্জারি কিন্তু অনেক আছে যেগুলো পেডিয়াট্রিক সার্জন ছাড়া করতে পারে না, কিন্তু সেটা কেন পেডিয়াট্রিক সার্জারি কেন নিচ্ছে না লোকে, সিটিবিএস কেন নিচ্ছে না লোকে, এটা সেপারেট ভিডিও, এটা তোমাদেরকে কোশ্চেনে মনে করিয়ে দিও, বা আমিও তো লিখে রাখি, সেগুলো আমার মনে থাকবে। চলো তাহলে, অনেক গল্প হয়ে গেল, প্রায় দেখতে পাচ্ছি রেকর্ডিংটা প্রায় 35 মিনিটের উপর হয়ে গেছে। তো গল্পটাও বড় ছিল, আস্তে আস্তে বললাম তোমাদেরকে। আশা করি তোমরা এই অ্যান্সারটা পেয়ে গেছো যে কেন আমি নিউরো সার্জারিটা সিলেক্ট করলাম। তাও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর না হলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপ, ইনস্টা, ফেসবুক সব কিছু লিঙ্ক চলে এসেছে, সবগুলো ফলো করে দাও, সেখানেও তোমরা আমাকে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেন নিউরো সার্জারি, এটা আমার যে পয়েন্ট অফ ভিউ, এটা পুরো ভিডিওটাই সম্পূর্ণ এটা কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ বলেছি, কোনো রকম কাউকে হার্ট করার জন্য বলিনি, কোনো রকম কারোর মতামত আমি তোমাদেরকে দিইনি, এটা সম্পূর্ণ আমার মতামত এবং সম্পূর্ণ আমার ধারণা এবং সম্পূর্ণ মানে আমার দায়িত্বে আমি বলেছি।
মানুষের মতামত। তো এটাই। তো অবশ্যই তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো তাহলে আজকে আর বেশি কথা নয়, আজকের মতো চলো, টাটা।